ওকে। সো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হেয়ারিং কনজারভেশন অথবা নয়েজ নিয়ে। মূলত আমরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে নয়েজের উপরে। যেমন বাংলাদেশে নয়েজ নিয়ে আলাদা এক আছে, ওশা এক আছে। ওশা এটা মূলত আমেরিকার জন্য। তারপর হচ্ছে বিটিএস স্ট্যান্ডার্ড আছে, এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ডে বিভিন্ন রকম নীতিমালা আছে। এর ভিতর আমরা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিখবো, এটা হচ্ছে ওশা থেকে। তাহলে ওশা হচ্ছে নয়েজ নিয়ে বা হেয়ারিং কনজারভেশন নিয়ে কি বলছে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমরা একটু জেনে নিই যে সাউন্ড জিনিসটা আসলে কি, হোয়াট ইজ সাউন্ড। কারণ যেহেতু আজকে হচ্ছে আমরা নয়েজ নিয়ে আলোচনা করবো, তো প্রথমে আমাদের জানা দরকার যে সাউন্ড কি। তো সাউন্ড হচ্ছে মূলত আহ, এমন কিছু যা আমরা শুনতে পাই বা যেটা হচ্ছে আমাদের শ্রবণের অনুভূতি যোগায়। শব্দ হচ্ছে একটা তরঙ্গ যেটা আমাদের শ্রবণের অনুভূতি তৈরি করে। এটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে ভাইব্রেটিং অবজেক্ট। কোন একটা অবজেক্ট যখন ভাইব্রেশন হয়, ভাইব্রেশন করে, তখন ওইখান থেকে এই শব্দ তরঙ্গটা তৈরি হয়, এবং এটা যখন হচ্ছে আমাদের কানে এসে পৌঁছায় তখন হচ্ছে আমরা এই শ্রবণের অনুভূতিটা অর্জন করি। তো এই তরঙ্গটা এটা বায়ু বা অন্য কোনো মাধ্যমের ভিতর দিয়ে তারপর হচ্ছে এটা আহ, পরিবাহিত হতে পারে বা যেতে পারে। এটা যখন আমাদের কান পর্যন্ত এসে পৌঁছাবে তারপর হচ্ছে আমরা এটা শুনতে পাবো। তাহলে যখন একটা অবজেক্ট মূলত ভাইব্রেট হয়, এই অবজেক্টের চারপাশে যে বাতাস থাকে বা অন্য যে কোনো মাধ্যম থাকে, এটার কিছুটা চেঞ্জ আসে। মানে ধরেন বাতাসই আছে, তাহলে যখন একটা অবজেক্ট ভাইব্রেট হয় তখন এর পাশে নিয়ার বাই যে বাতাসটা আছে এটা প্রেসারে কিছুটা পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা কন্টিনিউয়াস একটা তরঙ্গ আকারে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যেমন ধরেন পুকুরের ভিতরে আমরা যদি একটা ঢিল মারি, ঢিল মারলে কি হয়? ওই ঢিলের চারপাশ দিয়ে একটা ঢেউয়ের মতো চারদিকে একবারে সুন্দর গোল হয়ে ছড়ায় পড়ে। ঠিক একই ভাবে কোন একটা অবজেক্ট যখন ভাইব্রেশন হয়, এটা চারদিকে এই শব্দটা ছড়ায় পড়ে, এবং যখনই এটা আমাদের কানের এসে কানের পর্দায় আঘাত করে তখন হচ্ছে আমরা এটা শ্রবণের অনুভূতিটা অর্জন করি। তাহলে এটাই হচ্ছে সাউন্ড। তাহলে সাউন্ড কি এটা আমরা জানলাম, তাহলে নয়েজ কি? নয়েজ হচ্ছে এই সাউন্ডের ভিতর যে সাউন্ড গুলো আমাদের বিরক্তি তৈরি করে, আননিডেড সাউন্ড আর আনওয়ান্টেড সাউন্ড, মানে যে সাউন্ড গুলো আমাদের বিরক্তি তৈরি করে। এখানে হচ্ছে আমরা নয়েজ বলতে মূলত বুঝতেছি অনেক উচ্চ শব্দ, মানে অনেক বেশি শব্দ যেটা আমাদের বিরক্তি তৈরি করতে পারে বা যেটা আমাদের ক্ষতি করতে পারে। এই ধরনের সাউন্ডকে আমরা বলতেছি নয়েজ। এখন আমরা যেমন কোনো বস্তুর ভর যখন নির্ণয় করি তখন হচ্ছে আমরা একটা ইউনিট ব্যবহার করি যেটা হচ্ছে কিলোগ্রাম, কেজি। ধরেন আমরা 1 কেজি আলু কিনি, 5 কেজি আলু কিনি, 10 কেজি আলু কিনি, বা চাল কিনি, বা কোনো জিনিসপত্র কিনি, তখন হচ্ছে এটার যে ভর মাপে এটা হচ্ছে আমরা কেজিতে মাপি। তাহলে আমি যদি এখন বলি যে আজকে আমি 1 কেজি আলু কিনছি, আপনারা কিন্তু একটা আইডিয়া করতে পারেন যে কি পরিমাণ কিনছি। বা যদি ধরেন আমি যদি বলি আজকে আমি 5 কিলোমিটার হাঁটছি, তাহলে আপনারা কিন্তু সহজে আইডিয়া করতে পারবেন যে কত রাস্তা আমি হাঁটলাম, কারণ এই ইউনিটগুলোর সাথে আমরা খুব পরিচিত। কিন্তু যদি বলি আজকে আমি 90 ডেসিবেল শব্দ শুনছি, বা অমুক প্লেসে 90 ডেসিবেল শব্দ আছে, এটা কিন্তু রিয়েলাইজ করা একটু কঠিন যে 90 ডেসিবেল মানে কি পরিমাণ শব্দ আসলে ওখানে আছে, কারণ এই ইউনিটটার সাথে আমরা অতটা পরিচিত না। যার কারণে এখানে একটা চার্ট দেওয়া আছে, এটা থেকে হচ্ছে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে কত ডেসিবেলে কি পরিমাণ শব্দ হয়। যেমন 0 ডেসিবেল এটা হচ্ছে আমরা শুনতেই পারবো না। 30 ডেসিবেল এটা হচ্ছে সফট উইসপার, মানে কানের কাছে একবারে ফিস ফিস শব্দ। যেমন ধরেন কানের কাছে দিয়ে একটা মাছি উড়ে গেল বা মশা উড়ে গেল, হালকা একটা শব্দ হলো, এরকম যে শব্দ, হালকা শব্দ, এটা হচ্ছে 30 ডেসিবেল। 40 ডেসিবেল এটা হচ্ছে কোয়াইট অফিস, মানে খুব নিস্তব্ধ কোনো একটা অফিস, যেখানে সবাই নীরব। কিছু পেজ উল্টানোর শব্দ পাওয়া যাচ্ছে, প্রিন্টারে কিছু প্রিন্ট হচ্ছে এটা শব্দ পাওয়া যাচ্ছে, কেউ ফ্লোরে হেঁটে যাচ্ছে হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। এরকম ওভারঅল যে শব্দটা হয় একটা নীরব অফিসে বা একটা লাইব্রেরিতে, ওটা শব্দ থাকে এভারেজ 40 ডেসিবেলের মতো। আর নর্মালি আমরা যখন কথাবার্তা বলি তখন সেখানে 60 ডেসিবেলের মতো শব্দ তৈরি হয়। আর ভেরি নয়েজি রেস্টুরেন্ট গুলোতে 80 ডেসিবেলের মতো শব্দ থাকে। যেমন এই যে আহ, সকালবেলা বিভিন্ন পরোটা ডালবাজির যে হোটেল গুলো আছে, দোকানগুলো আছে, নয়েজি রেস্টুরেন্ট বলতে ওইগুলা। ওরকম নয়েজি রেস্টুরেন্ট গুলো ওইগুলাতে 80 ডেসিবেল শব্দ থাকে। সাবওয়ে যেমন মেট্রো রেল স্টেশন যখন ট্রেন চলাচল করে, ওই ধরনের এরিয়াতে 90 ডেসিবেলের মতো শব্দ থাকে। কাঠমিস্ত্রির দোকানে সেখানে 110 ডেসিবেলের মতো শব্দ থাকতে পারে, সেখানে হচ্ছে কাঠ কাটা হয়,
ছাঁচা হয়, ব্রেক মারা হয়, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা। আর বিভিন্ন মেটাল শপ, যেখানে হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, মিলিং মেশিন, লেথ মেশিন, ড্রিলিং মেশিন, এরকম বিভিন্ন ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়, হাইড্রোলিক প্রেস ব্যবহার করা হয়। ওই সব জায়গাতে 120 ডেসিবেলের মতো শব্দ তৈরি হয়। আর জেট বিমানের যে শব্দ, বা আমরা তো এয়ারপোর্টে গেলে আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে বসে থাকি, যদি হচ্ছে আমরা রানওয়ের আশপাশে থাকি তখন খুবই বিকট শব্দ হয় জেট বিমানে। সেটা হচ্ছে 140 ডেসিবেলের মতো শব্দ সেখানে তৈরি হয়। আর রকেটের শব্দ হচ্ছে 180, এটা খুবই উচ্চ মাত্রার শব্দ। 180 যেটা, এটা অনেক বেশি শব্দ হবে। এই ধরনের শব্দ 180 ডেসিবেল শব্দ, এটা আমাদের কানে পর্দা ফাটায় ফেলতে পারে। আর 140 ডেসিবেল শব্দ যেটা, এটা হচ্ছে মোটামুটি পেইন তৈরি করে, মানে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, এত বেশি শব্দ। তাহলে এখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে কত ডেসিবেল মানে কি পরিমাণ শব্দ। তাহলে এখন যদি বলি আমি আজকে 90 ডেসিবেলের শব্দ শুনছি, তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে মোটামুটি একটা মেট্রো স্টেশনে যখন ট্রেন চলাচল করতেছে তখন যেমন শব্দ হয়, আহ বা রেল স্টেশন গুলাতে যেরকম শব্দ হয়, মোটামুটি ওই লেভেলের একটা শব্দ। তাহলে এটা থেকে আমরা একটা ধারণা নিই। এখন দুইটা স্পিকার যদি পাশাপাশি বাজানো হয়, ধরেন আপনার কম্পিউটারের সাথে দুইটা স্পিকার কানেক্ট করা আছে, একটা স্পিকার হচ্ছে 89 ডেসিবেল শব্দ তৈরি করে, আর একটা স্পিকার হচ্ছে 87 ডেসিবেল শব্দ তৈরি করে। তাহলে দুইটা একত্রে কি পরিমাণ শব্দ তৈরি করে? এটা আমাদের বের করতে হবে। যদি বলা হয় তখন আমরা কি, তখন কি আমরা যোগ করব নাকি এভারেজ করব, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বলা। এখন ধরেন আপনার দুইটা স্পিকার আছে, হঠাৎ করে একটা স্পিকার যদি নষ্ট হয়ে যায়, একবারে কিন্তু সাউন্ড অর্ধেক হয়ে যাবে। বা একটা স্পিকার বাজতেছিল, আপনি যদি এখন দুইটা স্পিকার একসাথে বাজানো শুরু করেন, এর মানে এই না যে সাউন্ড পুরো ডাবল হয়ে যায়, এত সাউন্ড কিন্তু বাড়ে না। কিন্তু দুইটা স্পিকার একসাথে বাজলে কিছুটা শব্দ বাড়ে, তার মানে এটা যোগ হবে। দুইটা স্পিকার একসাথে যোগ হবে, যোগ হওয়া মানে কি পুরো ডাবল হয়ে যাবে, এটা যোগ হবে। আবার এভারেজ করলে কি হয়, একটা 89 আর একটা 87, এই দুইটাকে যদি আমি এভারেজ করি তাহলে আসে 88। মানে দুইটাকে এভারেজ করলে উল্টা আরো কমে যাচ্ছে, মানে 89ও হচ্ছে না, 88 হয়ে যাচ্ছে। তাহলে তো এভারেজও হওয়ার কথা না। তাহলে দুইটি স্পিকার যদি একসাথে বাজে, সেখানে কি পরিমাণ শব্দ বাড়বে, এটা আমাদের জানতে হবে। তাহলে এটা একটা লগারিদমিক চার্ট আছে। এটা হচ্ছে দুইটা স্পিকারের শব্দের ভিতর পার্থক্য যদি 0 থেকে 1 হয়, তাহলে 3 ডেসিবল বাড়বে। যদি 2 থেকে 3 ডেসিবল হয় দুইটা স্পিকারের শব্দের পার্থক্য, তাহলে 2 ডেসিবল বাড়বে। 4 থেকে 9 হলে 1 ডেসিবল, এবং 10-এর বেশি হলে শুধু বড় স্পিকার যে শব্দ তৈরি করতেছিল ওইটাই থাকবে, কোনো শব্দ বাড়বে না। তাহলে এটা আমরা এখানে একটু দেখি। তার মানে এখানে একটা স্পিকার হচ্ছে 82 ডেসিবল শব্দ তৈরি করতেছে, আর 83, তাহলে দুইটার ভিতর পার্থক্য কত আছে? 1 ডেসিবল। দুইটার ভিতরে হচ্ছে 1 ডেসিবল পার্থক্য আছে। তাহলে 1 ডেসিবল যদি পার্থক্য থাকে, এটা কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে 3 বার। তার মানে এখানে 83 যেটা আছে ওর সাথে আরো 3 বার, মানে 86 হয়। আবার একটা আছে 87 আর একটা 89, তাহলে এই দুইটার ভিতর পার্থক্য কত? 2। তাহলে 2 হচ্ছে এই রেঞ্জের ভিতর, তাহলে বাড়বে কত? 2 বাড়বে। তাহলে এখানে বড় সংখ্যা কত আছে? 89, তাহলে ওর সাথে যোগ হবে 2, মানে 91। তাহলে এইভাবে দুইটা স্পিকার যদি বাজে, সেক্ষেত্রে কি পরিমাণ শব্দ ওখানে বাড়বে, একটা থেকে যদি দুইটা হয় কি পরিমাণ শব্দ বাড়বে, এটা আমরা এভাবে সহজে বের করি। কিন্তু যদি তিনটা থাকে, চারটা থেকে পাঁচটা থাকে, সেক্ষেত্রে তখন দেখা যায় অনেক বড় বড় ম্যাথ আছে, লগারিদমিক অঙ্কে অনেক অঙ্ক আছে, ওগুলো করে তারপর বের করি। তত ডিটেলে আর আমরা যাচ্ছি না, কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা কখনোই এইভাবে আসলে অঙ্ক করে করে শব্দ বের করি না। আমরা যেটা করি, আমরা হচ্ছে সাউন্ড লেভেল মিটার ব্যবহার করি। সাউন্ড লেভেল মিটার, এটা হচ্ছে ধরেন ফার্ম গেট এরিয়াতে, ফার্ম গেট মোড় যেটা আছে, ফার্ম গেট এরিয়া, ওইখানে হচ্ছে অনেক গাড়ি চলাচল করছে। ফার্ম গেট এরিয়াতে ধরেন অনেক গাড়ি চলাচল করতেছে, ওখান দিয়ে 10টা গাড়ি যাচ্ছে, 10টা গাড়ি যাচ্ছে, 10টা রিক্সা চলতেছে, তারপর মানুষের কোলাহল আছে। তাহলে ওইখানে কি আপনি এরকম অঙ্ক করে করে কখনোই বের করতে পারবেন না যে ওখানে টোটাল কি পরিমাণ শব্দ তৈরি হচ্ছে। ওখানে সিম্পল একটা কাজ আমরা যেটা করতে পারি, আমরা যে পয়েন্টে শব্দ মাপতে যাচ্ছি ওই পয়েন্টে একটা ডিভাইস আমরা ধরবো। ডিভাইস ধরলে ডিভাইসই আমাদেরকে দেখাবে যে ওখানে কি পরিমাণ শব্দ আছে। তাহলে ওই ডিভাইসটাকে বলে সাউন্ড লেভেল মিটার। তাহলে সাউন্ড লেভেল মিটার যদি আমার এই রুমে রেখে দিই আমি, তাহলে আমার রুমের ভিতরে কি পরিমাণ শব্দ আছে এটাও দেখাবে।
আমি যদি একটা ইন্ডাস্ট্রির ভিতরে রেখে দিই, ইন্ডাস্ট্রির ভিতরে কি পরিমাণ শব্দ আছে ও দেখাবে। আমি যদি হচ্ছে জঙ্গলের ভিতরে রেখে দিই, জঙ্গলের ভিতরে কি পরিমাণ শব্দ আছে এটাও দেখাবে। এটা হচ্ছে সাউন্ড লেভেল। আর একটা মিটার আছে, এটা হচ্ছে পার্সোনাল ডোজিমিটার। এখন পার্সোনাল ডোজিমিটারটা কেমন? ধরেন আমি আজকে ডিউটিতে গেলাম, ডিউটিতে গিয়ে সকালে 2 ঘন্টা হচ্ছে আমি ডেস্কে ছিলাম, মানে অফিসে ছিলাম। 2 ঘন্টা পরে আমি প্লান্টে গেলাম, প্লান্টে গিয়ে ওখানে আবার 2 ঘন্টা সময় কাটালাম। তাহলে যখন আমি ডেস্কে ছিলাম তখন ধরেন শব্দ ছিল হচ্ছে 60 ডেসিবল। তারপর যখন আমি প্লান্টে গেলাম তখন শব্দ হচ্ছে সেখানে 80 ডেসিবল। তারপর আমি লাঞ্চে গেলাম, লাঞ্চে গেলাম 1 ঘন্টা, তাহলে ওইখানে শব্দ ছিল ধরেন হচ্ছে আবার 70 ডেসিবল। তারপর ওখান থেকে এসে আবার ডেস্কে বসলাম 1 ঘন্টা, ওখানে শব্দ 60 ডেসিবল। আবার প্লান্টে গেলাম আহ 2 ঘন্টা, সেখানে আমার শব্দ হচ্ছে ধরেন 90 ডেসিবল। তাহলে এই যে সারাদিনে আমি বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় ছিলাম, তাহলে এই টোটাল 8 ঘন্টায় আমি কি পরিমাণ শব্দ এক্সপোজার করবো? তাহলে এটা তো আর আমি সাউন্ড লেভেল মিটার দিয়ে মাপতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমার শরীরে একটা ডিভাইস আমি সবসময় লাগায় রাখবো বা রেখে দিই। ছোট একটা তাবিজের মতো একটা ছোট ডিভাইস থাকে, পার্সোনাল ডোজিমিটার। এটা আমি আমার শরীরের সাথেই থাকবে, আমি যেখানে যাব ডিভাইসটা আমার সাথেই যাবে। তাহলে এই পুরো 8 ঘন্টায় আমি এভারেজে কি পরিমাণ শব্দ এক্সপোজার করলাম ওটাও উঠবে। তাহলে এটা হচ্ছে পার্সোনাল ডোজিমিটার। তাহলে এই সেক্ষেত্রে এভারেজটা বের করতে কি অঙ্ক করা লাগবে না না লাগবে, সবকিছু ওই ডিভাইসের ভিতরে প্রোগ্রামিং করা আছে। ওটা এভারেজ 8 ঘন্টা হোক 9 ঘন্টা হোক, এভারেজ করে তারপর আমাকে দেখাবে যে 8 ঘন্টায় আমি কি পরিমাণ শব্দ শুনছি। তাহলে সাউন্ড লেভেল মিটার দ্বারা নির্দিষ্ট একটা স্থানের সাউন্ড আমি মাপতে পারি, আর পার্সোনাল ডোজিমিটার দ্বারা একজন ব্যক্তি টোটাল একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ শব্দ এক্সপোজার করলো এভারেজে, এটাও দেখে। তাহলে এই দুই ধরনের মিটার আমরা সাউন্ড মাপার জন্য ব্যবহার করি। এখন অ্যাজ পার ওশা, আমাদের ওয়ার্ক প্লেসে যদি শব্দ 85 ডেসিবল বা তার চাইতে বেশি হয়, তখন আমাদের কিছু প্রোগ্রাম হাতে নিতে হয়, আমাদের কিছু কাজ করতে হয়। কি কি করতে হয়? ওয়ার্কারদের নয়েজের উপরে ট্রেনিং দিতে হয়। ওয়ার্কার যারা আছে তাদেরকে নয়েজের উপরে ট্রেনিং দিতে হয়, যে যদি শব্দ বেশি হয় তাহলে আমি কি করব, শব্দের কারণে আমার ক্ষতি হচ্ছে কিনা এটা আমি কিভাবে বুঝবো, শব্দ বেশি শব্দের ভিতর কাজ করলে সাধারণত কি কি ধরনের প্রবলেম হয়, কখন আমার ডাক্তারের কাছে দেখানো উচিত, কখন আমার রিপোর্টিং করা উচিত, এই জিনিসগুলোর উপর ট্রেনিং দিতে হবে। তারপর হিয়ারিং প্রোটেকশন অ্যাভেলেবেল রাখতে হবে, মানে এয়ার প্লাগ বা এয়ার মাস্ক যে পিপিই গুলো আছে এগুলো অ্যাভেলেবেল রাখতে হবে। পড়তে হবে এটা কিন্তু বলে না, রাখতে হবে। স্যাম্পল ফর নয়েজ লেভেল, নিয়মিত শব্দ নয়েজ লেভেল মিটার দ্বারা শব্দ মেপে দেখতে হবে যে শব্দ লেভেল কত আছে। ডু হেয়ারিং টেস্ট, ওই শব্দের ভিতর যারা কাজ করবে তাদের নিয়মিত কানের পরীক্ষা করাতে হবে। নোটিফাই এমপ্লয়িজ অফ রেজাল্ট, মানে কানের যে পরীক্ষা করালাম এটা রেজাল্ট এমপ্লয়ীদেরকে জানাইতে হবে। তাহলে এই কাজগুলো করতে হবে আমাদের 85 ডেসিবল শব্দ যদি হয় বা তার চাইতে বেশি যদি হয়। কিন্তু অ্যাজ পার ওশা স্ট্যান্ডার্ড আমাদের পারমিশন আছে 90 ডেসিবল, মানে 85 হলে আমরা কি করব, এই প্রোগ্রাম গুলো হাতে দিব। কিন্তু এখানে কাজ করা যাবে না বা এয়ার প্লাগ ম্যান্ডেটরি করতে হবে এগুলা কিন্তু এখানে বলে না। কিন্তু 8 ঘন্টায় যদি 90 ডেসিবল বা তার চাইতে বেশি শব্দ থাকে তখন অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে ঘন্টার উপরে ডিপেন্ড করে। ইউজুয়ালি আমরা ধরি 8 ঘন্টা ওয়ার্ক টাইম, ধরি হচ্ছে আমরা 8 ঘন্টা। সেক্ষেত্রে আমাদের সাউন্ড লেভেল হচ্ছে 90 ডেসিবল পর্যন্ত অ্যাকসেপ্টেবল। আর 6 আওয়ার যদি আমরা কাজ করি সেক্ষেত্রে সাউন্ড লেভেল হচ্ছে 92 ডেসিবল, মানে 92 ডেসিবল পর্যন্ত আমরা শব্দ সেক্ষেত্রে এক্সপোজার করলে কোনো সমস্যা নেই যদি আমরা 6 ঘন্টা থাকি। 95 ডেসিবল হলে 4 ঘন্টা, 97 হলে 3 ঘন্টা, 100 ডেসিবল যদি হয় 2 ঘন্টা। এভাবে 110 ডেসিবল যদি হয় তাহলে আধা ঘন্টা পর্যন্ত কোনো ধরনের প্রোটেকশন ছাড়া আমরা থাকতে পারবো অ্যাজ পার ওষা আধারে। তো ওষা স্ট্যান্ডার্ড অনুসারে যে 110 ডেসিবল শব্দ যদি হয় আধা ঘন্টা আমরা 110 ডেসিবল শব্দে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া অবস্থান করতে পারবো। কিন্তু যদি আধা ঘন্টা থেকে বেশি সময় ধরে থাকতে হয় 110 ডেসিবলে, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যেমন পিপি পড়া, বিভিন্ন ধরনের কন্ট্রোল মেজার গ্রহণ করা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এখন যেটা হচ্ছে একটু আগে বললাম যে ধরেন আপনি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিমাণ শব্দ এক্সপোজার করছেন,
তাহলে সারাদিন আপনি এভারেজ যে পরিমাণ শব্দ এক্সপোজার করলেন এটা কি আপনার অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতরে আছে কিনা। তাহলে আমাদের যদি পার্সোনাল ডোজিমিটার থাকে তাহলে তো ওকে, ওই ডোজিমিটারটাই আমাকে দেখিয়ে দিবে যে আমি অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতরে আছি কিনা। কিন্তু যদি ডোজিমিটার না থাকে তাহলে ম্যানুয়ালিও এটা ক্যালকুলেশন করে বের করা যায় যে আমি অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতরে আছি কিনা। সাপোজ ধরেন এখানে যে এক্সাম্পলটা আছে, আমরা 110 ডেসিবল শব্দের ভিতরে ছিলাম 0.25 আওয়ার, 100 ডেসিবল শব্দের ভিতরে ছিলাম আমরা 0.5 আওয়ার মানে আধা ঘন্টা, 90 ডেসিবল শব্দের ভিতরে ছিলাম 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টা। তাহলে টোটাল আমি এই তিনটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন শব্দের ভিতর দিয়ে আমি ছিলাম। তাহলে এটা আসলে আমি অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতরে আছি কিনা। তাহলে এটা কিভাবে বের করব, বের করবো হচ্ছে প্রথমে আমার এক নম্বরে যেটা ছিল 0.25 আওয়ার, তাহলে আমি 0.25 আওয়ার এটা লিখলাম। লিখে এটা কতর জন্য, 110-এর জন্য, 110-এর জন্য না। তাহলে আমাদের এই চার থেকে বের করতে হবে যে 110-এর জন্য অ্যাকসেপ্টেবল। তাহলে 110-এর জন্য অ্যাকসেপ্টেবল হচ্ছে আধা ঘন্টা, তাহলে আমি আধা ঘন্টা দিয়ে ভাগ দিলাম 0.5 আওয়ার, আধা ঘন্টা মানে কি 0.5। তারপর সেকেন্ড কত আছে, 0.5 লিখলাম আমি 0.5। 0.5 কতর জন্য ছিল, 100-র জন্য। তাহলে 100-র জন্য আমার অ্যাকসেপ্টেবল কত, 2। তাহলে 2 দিয়ে আমি ভাগ করলাম, যে 0.5 কে 2 দ্বারা আমি ভাগ করলাম। তিন নম্বরে কি আছে, 1.5 লিখলাম আমি 1.5। 1.5 কত ঘন্টার জন্য, কত ডেসিবেলের জন্য, 90 ডেসিবেলের জন্য। 1.5 এটা 90 ডেসিবেল, তাহলে 90-তে অ্যাকসেপ্টেবল কয় ঘন্টা, 8 ঘন্টা। তাহলে দিলাম আমি 8 দিয়ে ভাগ। তাহলে এই কয়টা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার ভ্যালু আসতেছে হচ্ছে 0.938, 0.938 এটা হচ্ছে আমার ভ্যালু আসতেছে। তাহলে এটা কি আছে, একের চেয়ে ছোট। তাহলে আমার ভ্যালুটা যদি একের চেয়ে ছোট হয় তার মানে অ্যাকসেপ্টেবল, আর যদি একের চেয়ে বড় হতো তাহলে এটা নট অ্যাকসেপ্টেবল। তাহলে এভাবেও আমি বের করতে পারি যে আমি সারাদিনে যে পরিমাণ শব্দ এক্সপোজার করলাম ভিন্ন ভিন্ন শব্দ, এটা আমার লিমিটের ভিতরে আছে কি। যদি একের চেয়ে বড় হয়ে যায় তাহলে লিমিটের ভিতরে নাই, একের চেয়ে ছোট থাকলে তার মানে আমি লিমিটের ভিতরে আছি। তাহলে এইভাবেও আমি জিনিসটা ক্যালকুলেশন করে দেখতে পারি। এরপর আসা হচ্ছে অডিওমেট্রিক টেস্টিং। অডিওমেট্রিক টেস্টিংটা কি, এটা হচ্ছে কানের পরীক্ষা করা। এই যে আমরা দেখলাম না 85 ডেসিবল বা তার থেকে বেশি শব্দ হলে কি করতে হবে, এমপ্লয়ীদের কানের পরীক্ষা করাতে হবে, নিয়মিত কানের পরীক্ষা করাতে হবে। বা যারা এরকম 85 ডেসিবল বা তার থেকে বেশি শব্দের এরিয়াতে কাজ করে তাদেরকে হচ্ছে নিয়মিত কানের পরীক্ষা করা। তাহলে এটা হচ্ছে অডিওমেট্রিক টেস্টিং। এখন এই অডিওমেট্রিক টেস্টিং এর আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বেজলাইন অডিওগ্রাম আর একটা হচ্ছে অ্যানুয়াল। তাহলে বেজলাইন অডিওগ্রামটা কি, বেজলাইন অডিওগ্রামটা হচ্ছে মূলত একজন এমপ্লয়ি যখন আপনার কোম্পানিতে নতুন জয়েন করবে, যে হচ্ছে উচ্চ শব্দের এরিয়াতে কাজ করবে, প্রথমেই তার কানের একটা পরীক্ষা করায় নিবে। প্রথমে তার কানের একটা পরীক্ষা করায় নিবেন যে তার কানে কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। আহ আচ্ছা, এটা হচ্ছে বেজলাইন, মানে ধরেন সে অন্য একটা কোম্পানি থেকে আসছে, অন্য একটা কোম্পানিতেও সে উচ্চ শব্দে কাজ করবে। তাহলে এই উচ্চ শব্দে কাজ করতে গিয়ে সে অলরেডি কানে কম শুনে। এখন আপনার কোম্পানিতে কিছুদিন কাজ করার পরে সে আদালতে একটা মামলা করে দিল যে এই কোম্পানিতে কাজ করতে গিয়ে আমি এখন কানে কম শুনি, তাহলে তো আপনি ফেঁসে যাবেন। তাহলে সেক্ষেত্রে কি করণীয়, করণীয় হচ্ছে সে আপনার কোম্পানিতে জয়েন করার সাথে সাথে আপনি তার কানের একটা পরীক্ষা করাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে তার বর্তমান কন্ডিশন কেমন আছে, বা যখন সে আপনার কোম্পানিতে জয়েন করছে তখন তার কন্ডিশন কেমন ছিল। সেক্ষেত্রে এটা আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে। আর এটার মাধ্যমে আর একটা উপকার আমাদের যেটা হবে, আমরা হচ্ছে বেসলাইনটা করার প্রতি 1 বছর পর পর বা 1 বছরের ভিতরে আমরা একটা অ্যানুয়াল অডিওগ্রাম, মানে 1 বছর পর পর আমরা তার কানের পরীক্ষা করব। কানের পরীক্ষা করায় আমরা হচ্ছে বেসলাইনের সাথে মিলাম, যে বেসলাইন অডিওগ্রাম যেটা আমরা করছি ওটার সাথে আমরা মিলাই দেখবো যে তার শ্রবণ শক্তি খুব দ্রুত কমে যাচ্ছে কিনা, তার হচ্ছে মিনিমাম যে পরিমাণ শব্দ শুনতো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, কত হার্টজের শব্দ সে শুনতো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। এই জিনিসগুলো আমরা বেসলাইনের সাথে মিলাই দেখতে পাবো যে তার কানে আসলে কোনো প্রবলেম হচ্ছে কি। তা সেই ক্ষেত্রে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকই আমাদের কানের শ্রবণ শক্তি কিছুটা কমে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে ওইটা এভারেজে কি পরিমাণ সমস্যা দেখা দেয়, আর হচ্ছে অতিরিক্ত শব্দের ভিতর কাজ করতে গেলে সমস্যাটা আরো বেশি দ্রুত হচ্ছে কিনা, বা বেশি প্রকট হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা তখন কম্পেয়ার করতে পারবো বেসলাইনের সাথে। অ্যাজ পার ওশা আমাদের যেটা করতে হয় যে আমাদের হচ্ছে বেসলাইন যেটা আমরা করব, ওই বেসলাইনের সাথে অ্যানুয়াল অডিওগ্রামটা আমরা
ম্যাচিং করে দেখবো যে থ্রেশহোল্ড চেঞ্জ হচ্ছে কিনা, মানে আমাদের যে শ্রাব্যতার সীমা এটা চেঞ্জ হচ্ছে কিনা। ধরেন বেজলাইন অডিওগ্রাম করে আমি দেখলাম একজন ব্যক্তি হচ্ছে সর্বনিম্ন 10 ডেসিবেলের শব্দ শুনতে পায়। 1 বছর পরে আমি অ্যানুয়াল অডিওগ্রাম করে দেখলাম যে সে 15 ডেসিবেলের নিচে শব্দ আর শুনতে পায় না। তাহলে 1 বছর আগে 10 ডেসিবেলের শব্দ শুনতে পেত, 1 বছর পরে সে 15 ডেসিবেলের নিচে শব্দ আর শুনতে পাচ্ছে না। তার মানে তার কিন্তু ওই যে শ্রাব্যতার যে সীমা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যার কারণে আমরা বুঝতেছি তার কানে প্রবলেম হচ্ছে, তাকে কিন্তু তখন একটা ব্যবস্থা নিতে হবে। তাকে হয়তো ওই স্থান থেকে বা ওই শিফট থেকে বা ওই এরিয়া থেকে সেকশন থেকে অন্য সেকশনে কাজে দিতে হবে, বা তাকে এয়ার প্লাগ করাইতে হবে, বা তাকে এক্সট্রা একটু মেডিকেল মনিটরিং এর ভিতরে রাখতে হবে। তাহলে এই কাজগুলো তখন আমরা করতে পারবো। তাহলে এই হচ্ছে অডিওমেট্রিক টেস্টিং। তাহলে অডিওমেট্রিক টেস্টিং আবার দুইটা পার্ট, একটা হচ্ছে বেসলাইন আর একটা হচ্ছে এনুয়াল অডিও। এখন আসেন আমরা যেটা দেখলাম যে 8 ঘন্টা ডিউটি যদি আমরা করি সেক্ষেত্রে হচ্ছে 90 ডেসিবল পর্যন্ত পারমিসিবল। পারমিসিবল এক্সপোজার লিমিট হচ্ছে 90 ডেসিবল। যদি আমাদের ওয়ার্ক প্লেসে 90 ডেসিবলের চাইতে উচ্চ শব্দ থাকে তাহলে কিন্তু আমরা 8 ঘন্টা সেখানে কাজ করতে পারবো না। তখন আমাদের কিছু কন্ট্রোল নিতে হবে। তাহলে আমরা কি কি কন্ট্রোল নিতে পারি? আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল নিতে পারি অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিতে পারি। কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলও ফেল করে বা এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, প্র্যাকটিকেবল না হয়, তখন হচ্ছে আমরা পিপিই ইউজ করতে পারি, মানে এয়ার প্লাগ, এয়ার মাস্ক এগুলো ব্যবহার করতে পারি। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আসলে কি কি হতে পারে? যেমন ধরেন আমরা জব রোটেশন করে দিতে পারি। 95 ডেসিবল শব্দ আছে, ঠিক আছে, তাহলে ওখানে কেউ 8 ঘন্টা কন্টিনিউয়াস কাজ করার দরকার নাই। 4 ঘন্টা তুমি ওখানে কাজ করবে, 4 ঘন্টা আর এক সেকশনে কাজ করবে। তাহলে এইভাবে আমি জব রোটেশন করে দিতে পারি। আমি বিভিন্ন ডিস্টেন্স মেনশন করে দিতে পারি যে এই ডিস্টেন্সের ভিতরে শব্দ 90 ডেসিবল বা তার বেশি আছে, সুতরাং আমাদের ওই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, ওর অত ক্লোজে যাওয়া যাবে না, এরকম কিছু নিয়ম কানুন আমি তৈরি করে দিতে পারি। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি? ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল যেমন আমাদের ইকুইপমেন্টের ভিতরে কোনো পরিবর্তন করা, তেল মোবিল চেঞ্জ করা, সাইলেন্সার ব্যবহার করা, বা আমাদের যে ইকুইপমেন্টটা প্রচুর নয়েজ তৈরি করতেছে চারপাশে বাউন্ডারি করে দেওয়া, বা হচ্ছে ইনসুলেট করে দেওয়া, এই কাজগুলো আমরা করতে পারি। তো এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখানে যেমন একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল এক্সাম্পল আছে যে কেউ হচ্ছে হ্যাকস দিয়ে আহ, বা স দিয়ে কোনো একটা মেটাল বা কোনো কিছু কাটতেছে। তো এই সয়ের ভিতরে হচ্ছে পার ইঞ্চিতে 10টা দাঁত আছে। এই যে পার ইঞ্চিতে হচ্ছে 10 টিথ। সেক্ষেত্রে এই করাতটা 105 ডেসিবল শব্দ তৈরি করে। আমরা যদি পার ইঞ্চিতে টিথের সংখ্যা বাড়াই, মানে ছোট ছোট অনেকগুলো টিথ দেই করাতে, সেক্ষেত্রে দেখবেন শব্দ কমে যাবে। যখন টিথের সংখ্যা 10 থেকে 14 হয়ে গেল তখন হচ্ছে পার ইঞ্চিতে তখন হচ্ছে শব্দ 105 থেকে 85 ডেসিবল হয়ে গেল। তাহলে এটা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, আমরা মডিফিকেশন করলাম। আমাদের যে ইকুইপমেন্ট ছিল এখানে আমরা মডিফিকেশন করলাম। অথবা সাইলেন্সার ইউজ করা যায় বা মাফলার ইউজ করা যায়, অথবা হচ্ছে এটাকে ইনসুলেট বা আবরণ করে দেওয়া যায়, বা ব্যারিকেড দিয়ে দেওয়া যায়। এই ধরনের কাজও করা যায়, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এবং ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলও যদি এনাফ না হয়, মানে আমরা শব্দ যদি 90-র নিচে আনতে না পারি, তখন গিয়ে আমাদের হেয়ারিং প্রোটেকশন দরকার হবে। মানে এয়ার মাফস, এয়ার প্লাগ, এয়ার ক্যানেল, এই জিনিসগুলো দিতে হবে যেখানে ছবিতে আমরা যেগুলো দেখতেছি। তখন আমাদের এরকম পিপি ব্যবহার করতে হবে। এখন শুধু পিপি ব্যবহার করলে তো হবে না। ধরেন আমার ওয়ার্ক প্লেসে শব্দ আছে 140, আর আমি কানে এয়ার প্লাগ দিলাম। এয়ার প্লাগের কারণে কমলো, দেখা যায় 140 থেকে 120 হইল, কিন্তু 120 হইলেও তো লাভ নেই। তাও তো এটা হচ্ছে 90-র নিচে আসলো না। তাহলে তো এটাও আমাদের মেপে দেখতে হবে যে আসলে নয়েজটা কত হলো। তাহলে এটা আমাদের মেজারমেন্ট করে দেখতে হবে। তা সেক্ষেত্রে বাজারে যে বিভিন্ন পিপিই পাওয়া যায়, মানে এয়ার প্লাগ বা এয়ার মাস্ক যেগুলো পাওয়া যায়, ওগুলো একটা রেটিং আছে প্যাকেটের গায়ে বা অনেক সময় ডিভাইসের গায়ে রেটিং লেখা থাকে। এই রেটিংটাকে বলে NRR, মানে নয়েজ রিডাকশন রেটিং। এখন এই নয়েজ রিডাকশন রেটিংটা যত বেশি হবে ওই জিনিসটা তত বেশি শব্দ কমাইতে পারে। মানে 25 যদি এনআরআর হয়, ওর চাইতে হচ্ছে 29 ভালো, 29-এর চাইতে 30 ভালো, 30 চাইতে 35 ভালো। তাহলে এরকম বিভিন্ন রেটিং এর এয়ার প্লাগ বা এয়ার মাফস এগুলো আছে। তাহলে এটা রেটিং অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। এখন এই রেটিংটা তারা কি বোঝায় যে কি পরিমাণ নয়েজ কমবে।
তাহলে ধরেন আমরা একটা এয়ার প্লাগ নিলাম যেটা রেটিং হচ্ছে 25, আর শব্দ আছে 109। তাহলে এটা 109 থেকে 25 ডেসিবল শব্দ কমায় ফেলার কথা। মানে 109 ডেসিবল শব্দ থেকে এটা 25 ডেসিবল শব্দ এটা কমায় ফেলার কথা, কিন্তু বাস্তবে তা করা যাবে না, কারণ আমাদের কিছু সেফটি ফ্যাক্টর হাতে রাখে। তা সেই ক্ষেত্রে অ্যাজ পার ওশা আমাদের হচ্ছে সেফটি ফ্যাক্টর 7 হাতে রাখতে হয়। তাহলে আমাদের ধরেন হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে শব্দ ছিল 93 ডেসিবল, আর আমরা সেখানে একটা এয়ার প্লাগ ব্যবহার করছি যেটা হচ্ছে 29 এনআর, মানে নয়েজ রিডাকশন রেটিং হচ্ছে 29 ডেসিবল। তাহলে সেখানে আমাদের আবার সেফটি ফ্যাক্টর রাখবো 7, মানে 7 এখানে মাইনাস করবো। মানে ওইটা আমরা হাতে রাখি, কারণ অনেক সময় সিল লিকেজ থাকে, ঠিক মতো কানে বসে না, বা ফাঁকা হয়ে থাকে, এরকম অনেক কারণে আমাদের ফুল ইফেক্টিভ হয় না পিপিইটা। যার কারণে আমরা এখানে 7 মাইনাস করলাম, তাহলে আলটিমেটলি কত পেলাম মাইনাস করার পরে 22। আমাদের কিন্তু এখানে 7ই মাইনাস করতে হবে, 8 করলেও হবে না, 6 করলেও হবে না, কারণ এটা হচ্ছে ওষা বলছে। আমরা যদি আরো বেশি মাইনাস করতে চাই, 8 10 মাইনাস করে সমস্যা নেই, কিন্তু 7টা এখানে ওষা আমাদেরকে বলছে যে মিনিমাম 7 মাইনাস করতে। সো সেক্ষেত্রে আমাদের এটা অ্যাকচুয়াল ভ্যালুটা আসলো 22। এখন এই 22 তো দুই কানে ভাগ হয়ে গেল, মানে আমরা এয়ার প্লাগ তো আর এক কানে পড়বো না, এটা তো দুই কানে। তাহলে এটা প্রতি কানে হচ্ছে, এই যে 22 ভাগ হচ্ছে 2, মানে প্রতি কানে এটা 11 ডেসিবল পরিমাণ শব্দ কমাবো প্রতি কান। তাহলে আমাদের শব্দ ছিল 93, এটা আলটিমেটলি প্রতি কানে হচ্ছে 11 ডেসিবল পরিমাণ রিডাকশন হলো, হয়ে হচ্ছে 82 হয়ে গেল। তার মানে এটা এখন আমরা প্রোটেক্টেড। আমরা তাহলে ওই এরিয়াতে এয়ার প্লাগ করে কাজ করতে পারতেছি। 29 ডেসিবলের নয়েজ রিডাকশন রেটিং এর এয়ার প্লাগ করে আমরা ওখানে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এটা 90 নিচে নেমে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা নয়েজ রিডাকশন রেটিংটা মেজারমেন্ট করতে পারি। ফাইনালি যেটা আছে আমাদের ওয়ার্ক প্লেসে যদি 85 ডেসিবল বা তার চাইতে বেশি শব্দ তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে নয়েজের উচ্চ শব্দের কারণে আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে, আমাদের কি কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে, যেমন কানে কম শোনা, কানে ভো ভো শব্দ হওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, মাথা ব্যথা করা, এরকম বিভিন্ন সিমটম দেখা দেয়। তাহলে এই জিনিসগুলা সবাইকে জানিয়ে দেওয়া। তারপর হচ্ছে উচ্চ শব্দের ভিতরে আমাদের পিপি ইউজ করতে হয়, এয়ার প্লাগ বা এয়ার মাস্ক। তাহলে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করব, ব্যবহার শেষে আমরা কোথায় রাখবো, ব্যবহারের সময় আমাদের একটু প্রি ইন্সপেকশন করতে হয়, এটা কিভাবে করব। তারপর হচ্ছে কতদিন পর পর আমাদের হেলথ চেক আপ করতে হবে, হেলথ চেক আপ কেমন আসলে ভালো, কেমন আসলে খারাপ, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো আছে, এইগুলো আমাদের ট্রেনিং এর মাধ্যমে বুঝাই দিত। আর কোথাও যদি কারো সমস্যা হয়, এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, সেফটি ডিপার্টমেন্ট থাকে, বা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকে, তাদেরকে ইনফর্ম করা, জানানো। সেক্ষেত্রে কিভাবে আমরা জানাবো, কিভাবে এটা রিপোর্ট করব, এই ব্যাপারগুলো আমাদের ট্রেনিং এর মাধ্যমে জানাই দিতাম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা। অ্যাজ পার ওশা স্ট্যান্ডার্ড আমরা হচ্ছে আজকে নয়েজ নিয়ে আলোচনা করলাম।